আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় ত্রাণের জন্য দাঁড়িয়ে থাকাদের উপর বিমান হামলা, নিহত 100। এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আত্মরক্ষার অধিকার আছে বলছে কিম। রাশিয়ার সেনাবাহিনী ও সরকারের পক্ষে ইরানের শক্ত অবস্থান থাকবে বলছে পররাষ্ট্রমন্ত্রী। গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের গাড়িতে ইহুদিবাদী বিমান হামলা, কার্যক্রম স্থগিত। সর্বশেষ জানিয়ে দিব, ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করলে শতভাগ শুল্ক আরোপ করবে আমেরিকা। গাজায় ত্রাণের জন্য দাঁড়িয়ে থাকাদের উপর বিমান হামলা, নিহত 100। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলা চলছেই। এবার ত্রাণের জন্য অপেক্ষায় তান ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। দাতব্য সংস্থার 4 স্বেচ্ছাসেবী সহ একই স্থানে অন্তত 100 জন নিহত হয়েছে, খবর আল জাজিরা। রোববার গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি দখলদার বাহিনী। এতে কমপক্ষে 40 ফিলিস্তিনি নিহত হন। এর আগে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসে ইসরায়েলি বিমান হামলায় খাদ্য সরবরাহের জন্য অপেক্ষমান অন্তত 12 ফিলিস্তিনি এবং ওয়ার্ল্ড সেন্ট্রাল চিকেন ও সেভ দ্য চিলড্রেন এর 4 জন কর্মী নিহত হন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের বাদার গাজায় অর্ধেকেরও বেশি জনগণের কাছে খাদ্য সামগ্রী পৌঁছাচ্ছে না। চরম সংকটে রয়েছে উপত্যকায় প্রায় সব অঞ্চল। শিশুদের মধ্যে রোগবালাই বাড়ছে এবং এই পরিস্থিতি চলতে থাকলে দুর্ভিক্ষের ভয়াবহতা আরও বাড়বে। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের বিরুদ্ধে উত্তর গাজার নিষিদ্ধ থার্মোব্যারি বোমা ব্যবহারের অভিযোগ এনেছে। এই বোমাগুলোতে প্রচণ্ড তাপ এবং তাপ তৈরি হয়, যা মানুষের শরীর মারাত্মক ক্ষতিগ্রস্ত করে এবং কাছাকাছি অবস্থান করা কোনো কিছু ধ্বংস করে ফেলে। অপরদিকে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে হামাসের একটি প্রতিনিধি দল মিশরের কায়রোতে পৌঁছেছে। তাদের মতে যুদ্ধবিরতির সময় 20 থেকে 30 দিন হতে পারে এবং এ সময় ইসরায়েল ও হামাস জিম্মি বিনিময় করতে পারে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছরের অক্টোবর থেকে চলমান এই হামলায় 44,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং 1,05,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। গাজার ধ্বংসস্তূপের নিচে এখনো 10,000-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জা সহ প্রায় 60% অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘ জানিয়েছে গাজায় 85% মানুষ বাস্তুচ্যুত হয়ে খাদ্য, পানীয়, ওষুধের সংকট দিন কাটাচ্ছেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আত্মরক্ষার অধিকার আছে বলছে কিম। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ইউক্রেন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপের কারণে ইউক্রেন দূরপাল্লার অস্ত্র ব্যবহার করছে। একই সাথে তিনি দাবি করেছেন, রাশিয়ার জন্য এখন আত্মরক্ষার অধিকার রয়েছে এবং মস্কোকে শত্রু পক্ষকে কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। শনিবার রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলারুসের সঙ্গে বৈঠকে এসব মন্তব্য করেন। রয়টার্স উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা KCN এর বরাত দিয়ে প্রতিবেদনে জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে বৈঠকে কিম জং উন বলেছেন, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা কিয়েভ সরকারকে তাদের দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে রাশিয়ার উপর আক্রমণ চালাতে বাধ্য করেছে। রাশিয়াকে এখন শত্রু শক্তির বিরুদ্ধে প্রতিরোধ নেওয়ার পদক্ষেপ নিতে হবে। কিম আরও বলেছেন, রাশিয়ার সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়ার প্রতি সর্বদা সমর্থন জানাবে উত্তর কোরিয়ার সরকার, সেনাবাহিনী এবং জনগণ। উল্লেখ্য, কিম জন উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে চলতি বছরের জুন মাসে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির আওতায় উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছে। এই চুক্তির অংশ হিসেবে দুই দেশ একে অপরকে সহায়তা দেবে এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এরপর সেপ্টেম্বর মাসে রাশিয়ার দুই দেশের নেতাদের শীর্ষ বৈঠকে দেশে দুটির সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা তথ্য অনুযায়ী এই বৈঠকের পর উত্তর কোরিয়া রাশিয়ার 10,000-এরও বেশি গোলা বারুদের কন্টেইনার, স্বচালিত ইউনাইটেড এবং একাধিক রকেট লঞ্চার পাঠিয়েছে। এদিকে পশ্চিমা দেশগুলো অভিযোগ করেছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়া 10,000 সৈন্য পাঠিয়েছে। কিম ও বেলারুশের বৈঠকে এ নিয়েও আলোচনা হয়নি। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানায়, উত্তর কোরিয়ার পাঠানো সৈন্যরা বর্তমানে রাশিয়ার সম্মুখ সারিতে মোতায়েন রয়েছে এবং তারা রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়ে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করছে। সম্প্রতি ইউক্রেনকে যুক্তরাষ্ট্রে দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভিতরে হামলা চালিয়েছে। হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় রাশিয়া ইউক্রেনের সামরিক শক্তি
অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বেলাসভ, উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী নো কং বলছেন কিম ও পুতিনের চুক্তি উত্তর পূর্ব এশিয়ার শক্তি ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। সিরিয়ার সেনাবাহিনী ও সরকারের পক্ষে ইরানের শক্ত অবস্থান থাকবে বলছে পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস কারাকচি সিরিয়ার উত্তরাঞ্চলে উগ্র তাকফিরি জঙ্গিদের মাথাচাড়া দিয়ে ওঠার প্রতি ইঙ্গিত করে বলেছেন, সিরিয়ার সরকার ও সেনাবাহিনীর পক্ষে ইরান কঠোর ব্যবস্থায় থাকবে। তিনি আজ তেহরানে ইরানের সেনাবাহিনী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা জানান। কারাকচি বলেছেন, তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আজ সিরিয়া সফরে যাচ্ছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দেন, সিরিয়ার সরকার ও সেনাবাহিনীর প্রতি আমাদের কঠোর সমর্থন থাকবে। তিনি বলেছেন, আমাদের কাছে ইহুদিবাদী ইসরায়েল ও তাকফিরি সন্ত্রাসীদের মধ্যে কোনো পার্থক্য নেই। কারাকচি বলেছেন, আমরা মনে করি গাজা ও লেবাননে ইহুদিবাদী ইসরায়েল পরাজিত হওয়ার পর শত্রুরা এখন এসব জঙ্গি গোষ্ঠীর মাধ্যমে গোটা পশ্চিম এশিয়া অঞ্চলকে নিরাপত্তাহীন করা অশুভ লক্ষ্য বাস্তবায়ন করতে চায়। সিরিয়ার সেনাবাহিনী অতীতের মতো উগ্র জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন। যুদ্ধক্ষেত্র ও কূটনীতিক পরস্পরের পরিপূরক উল্লেখ করে কারাকচি বলেছেন, কূটনীতিকরা যুদ্ধক্ষেত্রের শক্তিগুলোর সঙ্গে সমান তরলের সামনে এগিয়ে চলেছেন। গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল চিকেনের গাড়িতে ইহুদিবাদী বিমান হামলা কার্যক্রম স্থগিত। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের একটি গাড়িতে বোমা বর্ষণ করার পর গাজার নিজেদের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। শনিবার দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় গাড়িটি লক্ষ্য করে ইসরায়েলি সেনাদের বিমান হামলায় 4টিরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের 3জনই ছিলেন সেন্ট্রাল চিকেনের কর্মী। শনিবারই ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই মুহূর্তে গাজায় তাদের তৎপরতা স্থগিত রাখছে। গাজার সিভিল ডিফেন্স বিভাগের প্রধান মাহমুদ রাসেল বলেছেন, খান ইউনুসের দাতব্য প্রতিষ্ঠানের একটি গাড়িতে করে যখন তার কর্মীরা তান তৎপরতা চালাচ্ছিলেন, তখন এটির উপর বোমা বর্ষণ করে মানবতার শত্রু ইসরায়েল। গাড়িটিতে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের লোগো লাগানো ছিল এবং তা আকাশ থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। ইহুদিবাদী সামরিক বাহিনী দাবি করেছে, সেন্ট্রাল কিচেনের নিহত 3 ফিলিস্তিনি কর্মীর মধ্যে একজন গত বছরের 7 অক্টোবর হামলার ঘটনায় জড়িত ছিল। দাতব্য প্রতিষ্ঠানটি অবশ্য বলেছে, তাদের কোনো কর্মী 7 অক্টোবর হামলায় জড়িত ছিল কিনা তা তাদের জানা নেই। কঠোর ইসরায়েলি অবরোধের আক্রান্ত গাজা উপত্যকায় অভুক্ত মানুষের রান্না করার খাবার পরিবেশন করে আসছিল। এটির গাড়িতে হামলা চালিয়ে যুদ্ধাপরাধী ইসরায়েল সেনাদের মূলত গাজাবাসীকে আরও বেশি ভুক্ত রেখে হত্যার দৃষ্টান্ত মানসিকতা প্রকাশ করল। ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করলে শতভাগ শুল্ক আরোপ করবে আমেরিকা। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে মার্কিন ডলারের বিপরীতে বিকল্প মুদ্রা ব্যবহারের বিরুদ্ধে ব্রিক্স সদস্য দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প তার সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ ন্যাশনাল শনিবার লিখেছেন, এই দেশগুলোর কাছ থেকে আমাদের একটি প্রতিশ্রুতির প্রয়োজন যে তারা নতুন ব্রিক্স মুদ্রা তৈরি করবে না কিংবা শক্তিশালী মার্কিন ডলার প্রতিস্থাপনে অন্য কোনো মুদ্রায় ফিরে যাবে না। তারা তা যদি করে তাহলে আমেরিকার কিছু বিক্রি করতে চাইলে সেই পণ্যের উপর 100% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প আরও লিখেছেন, ব্রিক্সের সদস্য দেশগুলো যতই অন্য দেশের মুদ্রা প্রলোভনের চেষ্টা করুক, আন্তর্জাতিক বাজারে কখনোই তা মার্কিন ডলারকে টেক্কা দিতে পারবে না। কোনো দেশে যদি সেই চেষ্টা করে তাহলে তাকে বিদায় জানাবে আমেরিকা। আমেরিকার সঙ্গে লেনদেন করতে পারবে না সেই দেশ। গত অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক বাণিজ্য ডলারের পরিবর্তে ব্রিক্সের নিজস্ব মুদ্রা ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রতি বলেছেন, মার্কিন ডলারের ব্যবহারিক বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং আমরা এমন সিদ্ধান্ত মহল ব্যবস্থা খুঁজছি যা ডলারের উপর নির্ভরশীল কমাতে পারে।